জীবনে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মারামারি আর অশান্তি বেড়ে যায়, তখন সেই সম্পর্কের ওপর নজর পড়ে দাসিম নামের এক জিনের, যার কাজই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের সাংসারিক জীবনকে ধ্বংস করে দেওয়া। ঠিক তেমনই এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা ঘটে ইভা নামের এক মেয়ের জীবনে। এই জিন শুধু তাদের দাম্পত্য জীবন ধ্বংস করেনি, বরং মেয়েটির সাথে স্বপ্নের মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর এরপর যা হয় তা আপনার আর আমার কল্পনার বাইরে। বলছিলাম সত্য ঘটনা অবলম্বনে 2025 সালে মুক্তি পাওয়া মুভি দি ডিমন্স ব্রাইডের কথা। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। আমি অপু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইলেন্ট হল। সেই সাথে ঢুক দেওয়া যাক আজকের গল্পে। গল্পের শুরুতে ইভা নামের একটি মেয়েকে দেখা যায়, যে কিনা স্বপ্নের মধ্যে গহীন জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে ঢুকে। ভিতরে ঢুকলে একজন সুদর্শন দেখতে লোক তার সামনে আসে। লোকটাকে সে আগে কখনোই দেখেনি এবং তাদের মাঝে কোনো কথাও হয় না। তারা শুধু একে অপরের সাথে ফিজিক্যাল হয়। তবে ভয়ানক বিষয় হচ্ছে, সে স্বপ্নে যেরকমটা দেখছিল ঠিক একইভাবে বাস্তবে তার সাথে এইসব ঘটছে। আর সেই লোকটা কোনো মানুষ নয়, বরং এক জিন। তবে এইসব যে বাস্তবে হচ্ছে সেটাই বা জানতো না। সে শুধু জানে এইসব স্বপ্নের মধ্যেই ঘটছে, তাছাড়া আর তেমন কিছু না। ঘুম থেকে উঠলে আজকে তার শরীরটা অনেকটা সতেজ এবং ফুরফুরে মনে হচ্ছিল। তখন তার স্বামী এরিয়েল কাজ শেষে বাড়ি ফিরে আসে। আসলে এরিয়েল নাইট শিফটে কাজ করার কারণে রাতে সে তার ওয়াইফ মানে ইভার সাথে থাকতে পারে না। আর তার আসার পর ইভা তার কাজে চলে যায়, যার কারণে টাইম স্পেন্ড করা তো দূরের কথা, তারা একে অপরের সাথে ঠিকমতো কথা বলার সময়টুকু পায় না। এজন্য দুইজনের মধ্যে আস্তে আস্তে দূরত্ব, ঝগড়া দুইটাই বেড়ে যাচ্ছে। প্রতিদিনের মতো ইভা তার কোম্পানিতে কাজে চলে যায়। সেখানে তার এক কলিগ জানলাম লিন্ডা, সে এসে বলে, কিরে তোকে এমন মনমরা লাগছে কেন? তুই কি আবার স্বামীর সাথে ঝগড়া করেছিস নাকি? ইভা তখন বলে, আমার মনে হয় এরিয়েলকে তালাক দিয়ে দেওয়া উচিত, কেননা বিয়ের পর থেকে সে একেবারেই বদলে গিয়েছে। আগের মতো আমাকে আর সময় দেয় না, সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর বাড়ি ফিরলে চুন থেকে পান ঘষলেই আমার সাথে ঝগড়া করতে শুরু করে। কবে যে আমরা একে অপরের সাথে ফিজিক্যাল হয়েছি সেটাও ঠিক আমার মনে নেই। লিন্ডা তখন তাকে আশ্বাস দিয়ে বলে, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে এইরকম ঝগড়া লেগেই থাকে, এইসব নিয়ে তো বাবার কিছু নেই। তাছাড়া তুমিও তো তার সাথে আগের মতো ভালো ব্যবহার করো না। এই জন্য লিন্ডা তাকে একটা পরামর্শ দেয়। সে বলে, আজকে রাতে তুমি বাড়ি গিয়ে একটু সাজুগুজু করে স্বামীর সাথে ভালো ব্যবহার করো এবং রাগ অভিমান ভেঙে একে অপরের সাথে ভালো একটা টাইম স্পেন্ড করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সেই মতো ইভা বাড়ি এসে সাজুগুজু করে এরিয়েলের অপেক্ষায় বসেছিল। অন্যদিকে এরিয়েল কাজে থাকা অবস্থায় তাদের এইসব ঝগড়ার বিষয়ে তার সিনিয়র এক সহপাঠীকে জানায়। লোকটা তাকেও একই পরামর্শ দেয় যে সে যেন কাজ শেষে বাড়ি গিয়ে স্ত্রীর সাথে ভালো একটা সময় কাটায়, তাতে সব কিছু ঠিক হয়ে যাবে। সেই মতো এরিয়েল ডিউটি শেষ করে বাড়ি চলে আসে এবং তারা দুইজন একে অপরের সাথে ভালো ব্যবহার করে আর এক পর্যায়ে তারা ফিজিক্যাল হয়। তবে দেখা যায় সেই জিনটাও ইভার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। তারপর ইভা ঘুমের মধ্যে সেই লোকটাকে দেখতে পায়। লোকটা তার পেটে একটা ফুল দিয়ে বলে, তুমি শুধু আমার, আর তুমি এই বাড়ি থেকে কখনোই বের হতে পারবে না। লোকটার এই অদ্ভুত আচরণে ইভা বয়ে ঘুম থেকে উঠে যায় আর বিছানায় সেই সাদা ফুলটাকে দেখতে পায়। তবে ইভা বরাবরের মতো সেটাকে মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। নিচে আসলে দেখে তার স্বামী তার জন্য নাস্তা রেডি করেছে। খাবার খেতে বসলে এরিয়েল বলে, আজকে থেকে আমি কাজ শেষে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসব, আর আমরা জীবনের সব কিছু শুরু করব একেবারে নতুন করে, যেখানে থাকবে শুধু একে অপরের প্রতি ভালোবাসা আর সুন্দর কিছু মুহূর্ত। এরিয়েলের এসব কথা শুনেই বা অনেক খুশি, কেননা সে তার কাছ থেকে এইটাই তো আশা করত যে সে যেন তাকে ঠিকমতো সময় দিতে পারে। তারপর এরিয়েল তাকে তার কর্মস্থলে নিয়ে আসে। সেখানে ইভা জানায় কাজ শেষে সে তার বোনের সাথে দেখা করতে যাবে, এজন্য বাড়িতে আসতে একটু দেরি হতে পারে। এরিয়েল এতে রাজি হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। তাদের দুজনকে একসাথে দেখে লিন্ডাও অনেক খুশি। ইভা কাজ করার এক পর্যায়ে একটা বাক্সর উপরে সেই সাদা ফুলটিকে দেখতে পায়। তখনই একটা হাত ফুলটা সরিয়ে ফেলে
এরই সাথে স্বপ্নে দেখা লোকটা তার সামনে আসে। ইভা তখন দেয়ালে রাখা মিররের দিকে তাকালে তার গা হিম হয়ে যায়, কেননা আয়নায় জিনটার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। ইভা বয়ে বয়ে পিছনে সরলে আচমকা জিনটা তার কাছে এসে জোরে এক হুঙ্কার দিয়ে উঠে। এইসব দেখে ইভা বয়ে ওয়াশরুমের ভিতর চলে আসে। তখন হঠাৎ করে সে বমি করতে শুরু করে। তার চিৎকার শুনে লিন্ডাও সেখানে চলে আসে এবং কি হয়েছে তা জানতে চায়। তবে ইভা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তবে লিন্ডার চোখ যায় বেসিনের দিকে, যেখানে ইভা বমির সাথে মুখ থেকে পচা রক্ত এবং কয়েকটা পোকা বেরিয়ে এসেছে, যেটা থেকে লিন্ডা অনেকটাই ভয় পেয়ে যায়। রাতে ইভা তার বোন এমার সাথে দেখা করে এবং দুই বোন মিলে তাদের পার্সোনাল বিষয় নিয়ে টুকটাক কথা বলছিল। সেখান থেকে জানতে পারা যায় তাদের বাবা মা অনেক দিন ধরে এবার সন্তান হওয়ার আশায় বসে আছে। দুইজনের কথা বলার মাঝে হঠাৎ এবার কিছুটা অস্বস্তিবোধ অনুভব হয়। এজন্য সে এরিয়েলকে টেক্সট করে কাজ শেষে বাড়ি ফেরার সময় কিছু মেডিসিন নিয়ে আসতে বলে। সেই মতো এরিয়েল ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার সময় ইভাকে সামনে দিয়ে চলে যেতে দেখে। তবে এটা কিভাবে সম্ভব? এরিয়েল তার পিছু করতে করতে একটা জায়গায় এসে ইভা থেমে যায়। তবে এরিয়েল সেখানে যা দেখতে পায় সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না, কেননা ইভার পেট প্রেগনেন্ট মহিলার মতো ফুলে আসে। আর তখনই ইভা জুড়ে এক চিৎকারের সাথে সে একটা বিকৃত চেহারার বাচ্চাকে জন্ম দেয়। এরই সাথে ইভা তার দিকে চেয়ে অদ্ভুত এক ভঙ্গি নিয়ে হাসছে। বাচ্চাটা হামাগুড়ি দিয়ে এরিয়েলের দিকে আসছে। এই ভয়ানক দৃশ্য দেখে এরিয়েল বয়ে পালাতে গেলে তার সিনিয়র এসে সেখানে উপস্থিত হয়। তবে সে সেখানে আসতেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এই ব্যাপার নিয়ে এরিয়েল বেশ চিন্তায় পড়ে যায়। তবে সে ইভাকে বিষয়টা না জানিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ইভার শরীর ম্যাসাজ করার জন্য একজন বয়স্ক মহিলা আসে, যাকে ইভা দায়ামা বলে ডাকত। দায়ামা তার সমস্ত কথা শুনে এবং পেটে হাত দিয়ে বুঝতে পারেন ইভা 3 মাসের অন্তঃসত্ত্বা। কথাটা শুনে ইভা খুশি হলেও এরিয়েলের কাছে বিষয়টা খুবই অবাক লাগে, কেননা তারা তো এই 2 দিন আগে একে অপরের সাথে ফিজিক্যাল হয়েছে। তাহলে সে 3 মাসের প্রেগনেন্ট কি করে হতে পারে? তারপর ইভা তার কাজে গিয়ে সবাইকে বিষয়টা জানালে তারা সবাই অনেক খুশি হয়। তবে লিন্ডার কাছে বিষয়টা একেবারেই স্বাভাবিক বলে মনে হচ্ছিল না, কেননা কালকে তার মুখ থেকে বমির সাথে রক্ত এবং পোকা বেরিয়ে আসলো, আর আজকে কি না সে প্রেগনেন্ট। তাই ইভাকে সাবধান থাকতে বলে। তবে ইভা তার কথায় তেমন একটা পাত্তা দেয় না। সে উল্টো তাকে বলে, তুমি সবসময় ছোটোখাটো বিষয়কে অনেক বড় বানিয়ে ফেলো। আমার মনে হয় আমি যে প্রেগনেন্ট সেটা তোমার সহ্য হচ্ছে না। এইসব বলে সেখান থেকে চলে যায়। এদিকে এরিয়েলও এইসব নিয়ে বেশ চিন্তিত। সে তার সিনিয়রকে জানায়, আমি ইভার সাথে প্রায় 6 মাস আগে ফিজিক্যাল হয়েছি, আর তারপর এই 2 দিন আগে। তাহলে সে 3 মাসের প্রেগনেন্ট কিভাবে হতে পারে? হতে পারে ইভা অন্য কারোর সাথে পরকীয়া লিপ্ত। সিনিয়র তার এইসব কথা শুনে বাড়ি গিয়ে এই বিষয়ে স্ত্রীর সাথে সরাসরি কথা বলার পরামর্শ দেয়। সেই মতো এরিয়েল বাড়ির দিকে যাওয়ার সময় আচমকা গাড়ির ভিতরে থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আওয়াজটা গাড়ির ভিতর থেকে আসছে। তবে এরিয়েল ভিতরটা চেক করলে কাউকেই দেখতে পায় না, কিন্তু তার ঠিক পিছনে একটা জিনকে দেখা যায়, যে কিনা হামাগুড়ি দিয়ে তার দিকে আসছে। আর তখনই আচমকা একটা জিনের বাচ্চা গাড়ির ভিতর থেকে তাকে হর্ন করতে শুরু করলে সে বয়ে এক দৌড়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে এরিয়েল ইভার ফোন থেকে ড্যানি নামের একটা সেলের নাম্বার খুঁজে পায়, যার সাথে ইভার বেশ কথাবার্তা হয়। ইভাকে এটা জিজ্ঞেস করলে সে বলে ড্যানি তার স্কুল ফ্রেন্ড, মাঝে মাঝে তাদের একটু কথাবার্তা হয়, তাছাড়া তেমন কিছু না। তবে এরিয়েল সেটা মানতে নারাজ। কথা কাটাকাটির এক পর্যায়ে ইভা বলে, ঠিক আছে, তোমার যদি এতই সন্দেহ তাহলে কালকে আমরা হসপিটালে গিয়ে ডিএনএ টেস্ট করে আসবো, তাহলে তুমি বুঝতে পারবে এই বাচ্চাটা কার। সেই মতো দুইজন পরের দিন হসপিটালে আসলে ডাক্তার চেক আপ করে জানায় ইভা আসলে প্রেগনেন্টই না। এরিয়েল বলে, তাহলে তার পেট এইভাবে ফুলে আসে কেন, আর তার বমি বা হচ্ছে কেন? তখন ডাক্তার জানায় এইগুলা হচ্ছে এক প্রকার হ্যালুসিনেশন। যদি কোনো পেশেন্টের মা হওয়ার তীব্রতা বেশি থাকে তাহলে মাইন্ড বডিতে ঠিক সেই রকম সিগন্যাল পাঠায়, আর এই কারণে পেশেন্টের এইরকম সিমটমস দেখা দেয়। ডাক্তারের এইসব কথা শুনে এরিয়েল অনেকটা গিল্টি ফিল করে, কেননা সে কোনো কিছু না বুঝেই ইভাকে ভুল বুঝেছে। এদিকে ইভা কাজে গেলে সে অনেকটাই চিন্তায় পড়ে যায়। তখন লিন্ডা তার কাছে আসলে ইভা লিন্ডাকে ডক্টরের বলা সব কিছু জানায়। ইভা বলে, ডক্টর বলেছে আমার পেটে সন্তান নেই, কিন্তু আমার সব সময় অনেকটাই অস্বস্তিবোধ অনুভব হয়, কোনো কিছু আর আগের মতো ভালোই লাগে না। লিন্ডা তার এসব কথা শুনে তাকে নিয়ে জানি নামের একজন উস্তাদের কাছে আসে।
সেখানে আসলে উস্তাদ ইবার পিছনে সেই জিনকে মানুষের রূপে দেখতে পায়, তবে পরক্ষণেই সেটা উধাও হয়ে যায়। উস্তাদ তাদের ভিতরে নিয়ে আসলে ইবা তার সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে জানায়। তখন উস্তাদ বলতে শুরু করেন, মহান আল্লাহ তাআলা মানুষের মতো আরেকটি সত্তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের কিনা মানুষের মতোই সবকিছুর চাহিদা রয়েছে। আমার কাছে আগে এমন অনেক মহিলা এসেছে যাদেরকে জিনেরা পছন্দ করত, তবে চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে তুমি সব সময় সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন লিন্ডা তাকে বলে, তোমাকে আগেই বলেছি ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়ে ঘুমাতে, তাহলে এরকম খারাপ স্বপ্ন আসতো না। তবে ইবা বলে, এই স্বপ্নের সাথে আমার প্রেগনেন্টের কোনো সম্পর্ক নেই। লিন্ডা বলে, আরে তুমি কি আবুল তাবুল বলছো? ডক্টর বলেছে তুমি প্রেগনেন্ট না। তবে ইবা জানায়, এইটা আমার শরীর, আমি ভালো করে ফিল করতে পারছি কিছু একটা নিশ্চয়ই আছে আমার পেটের ভিতরে। তবে উস্তাদ তাকে আবারও একই কথা বলেন যে সে যেন সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে। তারপর লিন্ডা ইবাকে বাড়িতে ড্রপ করে তার বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার সময় রাস্তার মাঝখানে একটা বিড়ালের বাচ্চাকে দেখতে পায়। লিন্ডা বিড়ালটিকে রাস্তার সাইডে রেখে যাওয়ার সময় বিড়ালের বাচ্চাটি ডাকতে শুরু করে। লিন্ডা সেটা শুনতে পেয়ে আবার সেখানে আসলে বিড়ালটিকে আর দেখতে পায় না। তাই সে ফোনের টর্চ জ্বালিয়ে দেখতে শুরু করলে আচমকা সেই জিনটি ভয়ানক রূপ নিয়ে তার সামনে চলে আসে, যেটা দেখে লিন্ডা বয়ে দৌড়ে একটা পরিত্যক্ত জায়গায় এসে থেমে যায়। তবে লিন্ডার মনে হচ্ছিল জিনটা এখনও তার পিছনে আসে। আর তখনই উপর থেকে একটা ভারী বস্তা তার উপরে পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। লিন্ডার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ইবা তার স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি ঘটনাস্থলে আসলে লিন্ডার এই ভয়ানক অবস্থা দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে, কেননা লিন্ডাকে জিনটা খুবই নির্মমভাবে মেরে ফেলেছে। তখন সেখানে এরিয়েলও চলে আসে এবং ইবাকে শান্ত করার চেষ্টা করে। তবে আশ্চর্য বিষয় হচ্ছে ইবার পেট অদ্ভুতভাবে বড় হয়ে গিয়েছে, যেন ইবা মুহূর্তের মধ্যে 10 মাসের প্রেগনেন্ট হয়ে গিয়েছে। বাড়ি এসে ইবা এরিয়েলকে তার স্বপ্ন এবং উস্তাদের বলা সমস্ত কিছু জানায়। ইবা বলে, আমি মনে করতাম যে এইসব শুধু স্বপ্নের মধ্যেই আমার সাথে হচ্ছে, কিন্তু সেটা যে বাস্তবে হচ্ছে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সেখানে তার বোন এমাও উপস্থিত ছিল। সময় নষ্ট না করে তারা 3 জন চলে যায় উস্তাদের কাছে। উস্তাদ পবিত্র কুরআন থেকে সূরা নাস এবং কিছু দোয়া কালাম পড়ে ইবার পিঠে হাত দিতেই ইবাকে জিনটি পজেস্ট করে ফেলে, আর ইবার চোখ ভয়ানকভাবে লাল হয়ে জ্বলে ওঠে। উস্তাদ তাকে জিজ্ঞেস করে যে কেন সে এতগুলো মানুষ থাকতে ইবাকে বাছাই করলো। তখন জিনটা বলে, সে হচ্ছে আমার স্ত্রী, আমি তার সব ইচ্ছা পূরণ করে দিতে পারি, আর তোমরা কেউই তার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। কথাটা শুনে উস্তাদ আবার দোয়া কালাম পড়তে শুরু করে, আর জিনটি এইসব সহ্য করতে না পেরে ইবার শরীর থেকে পালিয়ে যায়। আর এই সময় ইবার পেটে জিনটির বাচ্চার ভয়ানক মুখ ভেসে ওঠে। রিচুয়াল শেষে উস্তাদ বলেন, এরকম জিনেরা বিবাহিত মেয়েদের নানানভাবে তার দিকে আকৃষ্ট করে, যাতে করে তাদের বৈবাহিক জীবন নষ্ট হয়ে যায়, আর তাদের মাঝখানে যেই আসবে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি তারা মারাও যেতে পারে, ঠিক যেমনভাবে লিন্ডা মারা গিয়েছে। আর সে আরও বলে, আপাতত আমি এই জিনকে তাড়িয়ে দিয়েছি, তবে জিনটি যদি আবার ফিরে আসে তাহলে সময় নষ্ট না করে তাকে আমার কাছে নিয়ে এসো, এবং কাগজে একটা দোয়া লিখে ইবাকে সবসময় সেটা পড়তে বলে। তারপর তারা বাড়ি চলে আসে আর উস্তাদের কথা মতো চলতে শুরু করে। এইভাবে চলে যায় 14টা দিন। ইবার সাথে আর কোনো খারাপ কিছু ঘটেনি। তারা ভাবছিল সব কিছু ঠিক হয়ে গিয়েছে। রাতে 2 জন বাইরে খাবার খাওয়ার সময় এরিয়েল বলে, আমার কাজের একটা প্রমোশন হয়েছে, যার কারণে আমাকে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হবে, তবে আমি না করে দিব, কেননা তোমাকে এই অবস্থায় রেখে যাওয়াটা একেবারেই ঠিক হবে না। ইবা তখন বলে, এইসব তুমি কি বলছো? এইরকম একটা ভালো কাজের অফার হাতছাড়া করার কোনো মানেই হয় না, আর আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার আর আগের মতো কোনো স্বপ্ন আসে না। তুমি না আসা পর্যন্ত আমি এমাকে নিয়ে থাকবো। এরিয়েল প্রথমে রাজি হতে চায় না, তবে পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সে রাজি হয়ে যায়। রাতেই বা এমাকে কল করে আসার কথা বললে সে বলে আজকে তার কোম্পানিতে নাইট শিফটে কাজ করেছে, তাই সে আসতে পারবে না। তাই ইবা বয়ে বয়ে রাতটা কোনো মতে সোফায় ঘুমিয়ে কাটিয়ে দেয়। সকাল হলে ইবা অনেকটাই খুশি হয়ে যায়, কেননা আজকে সে একা থাকার পরেও জিনটি তার কোনো ক্ষতি করেনি। তারপর সে তার কাজে চলে যায়। তবে কাজ করার এক পর্যায়ে সেখানে থাকা সকল স্টাফরা জিনের দ্বারা পজেস্ট হয়ে যায় এবং তারা সবাই ইবার দিকে আঙ্গুল দিয়ে একটা কথা আউড়ে যাচ্ছে, তুই শুধু আমার।
তোকে আমার কাছ থেকে কেউই আলাদা করতে পারবে না। তাদের এইসব অবস্থা দেখে ইবা বয়ে একটা রুমে গিয়ে দরজা লক করে ফেলে। তারপর বাড়ি এসে ইবা বিছানায় গামটি মেরে বসে পড়ে, কেননা সে ভেবেছিল সবকিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু জিনটি এখনও তার পিছু ছাড়েনি। সেখানে এমা তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, কালকেই আমরা উস্তাদের কাছে যাব, তুমি চিন্তা করো না। ইবা তখন বলে, আমার তো চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে জিনটি লিন্ডার মতো তোমাকেও মেরে ফেলতে পারে। এইসবের মাঝে এরিয়েল তাদেরকে কল করে এবং বলে সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছে এবং এসেই ইবাকে উস্তাদের কাছে নিয়ে যাবে। আর এমাকে বলে ইবা যেন কোনোভাবেই ঘুমাতে না পারে, তা না হলে লিন্ডার মতো তারও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই এমা ইবাকে একের পর এক গল্প বলতে শুরু করে আর বারবার তার উপর নজর রাখছিল যাতে সে ঘুমাতে না পারে। তবে কতক্ষণ? এক পর্যায়ে ইবা ঘুমিয়ে পড়ে। এমা তাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর তখনই জিনটি তাকে দূরে ছিটকে ফেলে দিয়ে টেনে বাইরের দেয়ালে আছাড় মারতেই এমা অজ্ঞান হয়ে যায় এবং জিনটি ইবার পাশে শুয়ে তার পেটে হাত রাখতেই ইবার পেট আবারও ফুলে ওঠে। ইবা যখন ঘুম থেকে উঠে সে তার পেটের এই অবস্থা দেখে তখন সে পাগলের মতো চিৎকার করতে করতে নিজের পেটে ঘুষি দিতে শুরু করে, যার কারণে তার প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হতে শুরু করে। তারপর সে একটা হ্যাঙ্গার নিয়ে ওয়াশরুমে গিয়ে সেটা তার প্রাইভেট পার্টে ঢুকিয়ে দেয়, যাতে করে ভিতরে থাকা জিনের বাচ্চাটি নষ্ট হয়ে যায়। তবে এতে কোনো লাভ হয় না। এই অবস্থায় ইবা বয়ে যন্ত্রণায় পাগলের মতো কান্না করতে শুরু করে। তখনই এরিয়েল বাড়ি চলে আসে এবং সময় নষ্ট না করে চলে যায় উস্তাদের কাছে। উস্তাদ সেখানে ইবাকে বিছানায় দড়ি দিয়ে বেঁধে মাদ্রাসার সমস্ত ছাত্রদের নিয়ে একের পর এক সূরা পাঠ করতে শুরু করে। অন্যদিকে ইবা স্বপ্নের মধ্যে সেই অভিশপ্ত বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। তখনই জিনটি তাকে হর্ন করতে শুরু করে। ইবা বয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করলে এক পর্যায়ে জিনটি পিছন থেকে তার মুখ এবং কান বন্ধ করে ফেলে, যাতে করে সে আসল জগতের কোনো কিছু শুনতে না পায়। আর ইবাকে পজেস্ট করে রুমে থাকা সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে, যাতে করে তারা সবাই বয়ে পালিয়ে যায়। তবে উস্তাদ এইসবে পাত্তা না দিয়ে পবিত্র সূরা পড়েই যাচ্ছে। এক পর্যায়ে ইবা সর্বশান্ত হয়। তখন এরিয়েল তার কানে এসে তাদের পুরনো সমস্ত অতীত মনে করাতে শুরু করে এবং উস্তাদের বলা সূরাটা তার কানে বলতে শুরু করে, যেটা কিনা ইবা অশুভ জগৎ থেকে শুনতে পায় এবং সেও এরিয়েলের সাথে সূরাটা এতে জিনটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং বাড়িটি ভেঙে যেতে শুরু করে। এবার ইবা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কোনো মতে জিনটার হাত থেকে নিজেকে মুক্ত করে বাইরে বেরিয়ে আসে। এরই সাথে পুরো বাড়িটি ভেঙে যায়। তারপর ইবার জ্ঞান ফিরে আসে আর তার পেট স্বাভাবিক হয়ে যায়। ইবাকে আবার ফিরে পেয়ে সেখানে থাকা সবাই আল্লাহর কাছে শুকরিয়া জানায়। তারপর কেটে যায় 6 বছর। ইবা এখন 3 সন্তানের মা। তার বড় ছেলে বাইরে খেলতে সময় গেটের সামনে সেই হ্যান্ডসাম লোকটা আসে, মানে সেই জিনটা। তখন এমা এসে এবার বড় ছেলেকে ভিতরে নিয়ে আসে। তবে এমা এইসব না জানায় সেই লোকটাকে তেমন একটা পাত্তা দেয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনের নজর কার উপরে, ইবার নাকি এমার? সেটা আপনাদের জন্য রেখে দিলাম। তো এই ছিল সত্য ঘটনা অবলম্বনে ইন্দোনেশিয়ান হরর মুভি দি ডিমন্স বাইটের গল্প। মুভির শেষে সেই মহিলার একটা ইন্টারভিউ নেওয়া হয়, যার সাথে এই সমস্ত ঘটনা বাস্তবে ঘটেছে। যদি আপনারা সেই পডকাস্ট দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেটার লিঙ্ক দিয়ে দিব। তো কেমন লাগলো আজকের গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিবেন। সেই সাথে দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও নিয়ে। গুড বাই।